হ্যালো ফ্রেন্ড, আমার নাম অরূপ পিট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিট ম্যাথ বেঙ্গলি। আমার এই চ্যানেলে তোমরা এইচএস লেভেলের অর্থাৎ 11 এবং 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা টপিকের উপর একটা করে ভিডিও পাবে। প্রথমে টপিকটা সম্বন্ধে বলা হবে এবং পরে তার এক্সাম্পল এবং এক্সারসাইজ সম্বন্ধে আলোচনা করা হবে। আমি এখানে যে বইটা ব্যবহার করব সেই বইটার নাম হলো এসএন দে বই, যেখান থেকে এইচএস লেভেলে অর্থাৎ 11-12-এর ম্যাক্সিমাম কোশ্চেনটা এসে থাকে, তাই জন্য এই বইটা আমি ব্যবহার করছি এবং এর ম্যাক্সিমাম প্রবলেমগুলো আমি এখানে সলভ করে দেবো। গোটা ভিডিওটা তোমরা পুরোটা দেখো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি দেরি না করে আজকে শুরু করা যাক। আজকের প্রথম টপিক হলো যে ক্লাস 11-এর সেট তত্ত্ব। তো সেট তত্ত্ব শুরু করার আগে সেট তত্ত্বের বইয়ের প্রথমেই দেখবে যে কিছু সিম্বল দেওয়া আছে, যে সিম্বলগুলো সম্বন্ধে তোমরা ম্যাক্সিমামটাই জানো না, এবং কিছু সিম্বল যেমন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, এগুলো সম্বন্ধে তোমরা আগেই জেনেছো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই লাস্টের দিকে যে সিম্বলগুলো দেওয়া আছে সেই সিম্বলগুলো সম্বন্ধে তোমরা জানো না। চলো এই সিম্বলগুলো সম্বন্ধে আমি এখন কিছুটা ধারণা দেবো এবং কিছুটা পরে যখন পড়ানোর সাথে সাথে ধারণা দিয়ে থাকবো। তো সিম্বলগুলো শুরু করার আগে আমরা সেট জিনিসটা কি সেই সম্বন্ধে আগে বলি, সেটের ডেফিনেশনটা বলি। সেট হলো যে বস্তু সমূহের সংকলন বা সমষ্টিকে বলা হয়ে থাকে সেট। মানে কিছু বস্তু নেব, সেই বস্তুগুলোকে এক জায়গায় কালেক্ট করব, সেই কালেক্ট করাটাকেই বলছে যে সেট বলা হয়ে থাকবে। এ যদি একটা সেট হয়ে থাকে, এ যদি একটা সেটের নাম দিয়ে থাকি, তাহলে একে আমরা লিখতে পারি, ধরো বস্তু আছে, ধরো কিছু বস্তু নিলাম, ধরো মুদিখানার কিছু বস্তু নিয়ে আমি একটা যদি সেট নিয়ে থাকি, ধরো চাল নিলাম, চাল একটা বস্তু নিলাম, ডাল নিলাম, তারপরে ধরো পোস্ত নিলাম, এই তিনটে জিনিসটাকে নিয়ে একটা সেট গঠন করলাম। তাহলে এই তিনটে জিনিসটাকে নিয়ে একটা সংকলন গঠন করব, মানে এই তিনটে জিনিসকে কালেক্ট করলাম এক জায়গায় কালেক্ট করে এরকম করে যদি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, তাহলে এটাকে একটা সেট আখ্যা দেওয়া হয়ে থাকবে। তো এই সেকেন্ড ব্র্যাকেট চিহ্নটা এটা মেন ইম্পর্টেন্ট জিনিস, সেট লেখার জন্য এই সেকেন্ড ব্র্যাকেট চিহ্নটা দেওয়া হয়ে থাকে, সব থেকে প্রয়োজনীয় জিনিস এটাই। তো এই তিনটে জিনিসকে এক জায়গায় কালেক্ট করলাম, এই কালেক্ট করাটাকেই বলছে সেট। এই সেটটাকে নাম দিলাম, এই গোটাটাকে জিনিসটাকে নাম দিলাম এ। এর মধ্যে এই যে চাল ডাল পোস্ত, এই চাল ডাল পোস্ত হলো এই এ সেটের পদ, এক একটা পদ। এখানে চাল হলো যে এর একটা পদ, ডাল হলো একটা পদ, এবং পোস্তটা হলো যে এর একটা পদ। তো সেট হওয়ার জন্য কিছু কন্ডিশন হয়ে থাকে। কি কি কন্ডিশন? প্রথম কন্ডিশন হচ্ছে যে সুসংগত হতে হবে, অর্থাৎ ওয়েল ডিফাইন্ড হতে হবে। তারপরে হলো যে এর যে পদগুলো আছে, এই যে বস্তু সমূহ, এই যে জিনিসগুলো, এই যে এলিমেন্টগুলো প্রথমত ভিন্ন হতে হবে। এবং 3 নম্বর হচ্ছে যে বস্তুগুলোর ক্রম নিরপেক্ষ, অর্থাৎ এই যে বস্তুগুলো এর অর্ডারটা ইন্ডিপেন্ডেন্ট হতে হয়। তো প্রথমে আসছি যে সুসংগত অর্থাৎ ওয়েল ডিফাইন্ড জিনিসটা কি? ওয়েল ডিফাইন্ড জিনিসটা হলো, ধরো একটা এক্সাম্পল দিই, ধরো কোনো একটা পাড়ার নাম, ধরো মণ্ডল পাড়া সম্বন্ধে বলছি, ধরো মণ্ডল পাড়ার ছেলেগুলোকে নিয়ে একটা সেট তৈরি করা হয়েছে, মানে সংকলন করা হয়েছে, মানে তোমার ছেলেগুলোকে একটা সংকলনের মধ্যে আবদ্ধ করা হলো। মানে মণ্ডল পাড়ার যে সমস্ত ছেলেগুলো আছে সেই ছেলেগুলোকে কালেক্ট করা হলো, কালেক্ট করে একটা সেট গঠন করা হলো। এবং আর একটা এক্সাম্পল দিই, ধরো মণ্ডল পাড়ার লম্বা ছেলেগুলোকে নিয়ে সংকলন করা হলো। যে লম্বা ছেলেগুলো আছে সেগুলোকে নিয়ে একটা সংকলন করা হলো, মানে কালেকশন করা হলো, সেই ছেলেগুলোকে কালেকশন করা হলো। তো প্রথমটাকে বলছে যে সেট এবং দ্বিতীয়টাকে বলছে যে সেট নয়, ওটা মানে ওয়েল ডিফাইন্ড না হওয়ার জন্যই সেট নয়। প্রথমটাকে বলছে ওয়েল ডিফাইন্ড এবং দ্বিতীয়টাকে ওয়েল ডিফাইন্ড নয়, সেটাই বলছে। দ্বিতীয়টাকে কেন ওয়েল ডিফাইন্ড নয় বলছে সেটা আগে দেখো। দ্বিতীয়টাকে কি বলছে? দ্বিতীয়টা বলছে যে মণ্ডলপাড়ার লম্বা ছেলেগুলোকে নিয়ে সংকলন গঠন করা হয়েছে। এবার লম্বা বলতে কত সেন্টিমিটার বা কত ফুট সেটা এখনো বলে দেয়নি, কিন্তু তোমার ধরো তুমি যদি বলো যে 5 ফুটের ওপরে যারা আছে তাদেরকে যদি লম্বা বলা হয়ে থাকে, তাহলে সেগুলোকে লম্বা বলা হবে। তাহলে 5 ফুট থেকে শুরু, 5 ফুট এবং 5 ফুটের ওপরে যারা থাকবে 5.5 ফুট, 6 ফুট, 6.5 ফুট যারা থাকবে তাদেরকে সমস্ত লম্বা ছেলে হিসাবে ধরা হয়ে থাকবে। এবার যদি কেউ বলে থাকে যে তুমি 6.5 ফুট, 6 ফুট বা 6 ফুটের বেশি যারা হবে তাদেরকে লম্বা ছেলে বলা হয়ে থাকবে। তাহলে 6 ফুট বা 6.5 ফুট যারা হয়ে থাকবে তাদেরকে সেই সংকলনের মধ্যে ফেরা হবে। তাহলে দু রকম, দেখো একটা সেটকে তাহলে দু রকম ভাবে লেখা যাচ্ছে। তাহলে কি রকম ভাবে লেখা যাচ্ছে দেখো,
প্রথমত তুমি যদি বলে থাকো যে লম্বা ছেলে, শুধুমাত্র এখানে বলে দিয়েছে যে লম্বা ছেলেগুলোকে নিয়ে সেট গঠন করা হয়েছে। এবার লম্বা ছেলে বলতে কত কত ফুট সেটা কিন্তু বলে দেয়নি এরা। তাহলে তুমি যদি ধরে রাখো যে 5.5 ফুট বা 5.5 ফুটের বেশি যারা যে সকল ছেলেগুলোকে আছে সেগুলোকে যদি লম্বা ছেলে হিসাবে আমি ধরি, তাহলে সেটাকে নিয়ে একরকম ভাবে সেট তৈরি হবে। ধরো পাড়ার মধ্যে আছে 4 ফুটের কেউ, 4.5 ফুট, 5 ফুট এবং 5.5 ফুট, এবং ধরে রাখো 6 ফুটের কিছু ছেলে আছে সেখানে। তাহলে তুমি যদি প্রথমত ধরো যে 5.5 ফুটের ওপরে যে সকল ছেলেগুলো থাকবে বা 5.5 ফুট যাদের উচ্চতা হয়ে থাকবে সেগুলোকে আমি যদি লম্বা বলি, তাহলে 5.5 ফুটের ছেলেগুলোকে নেবো এবং 6 ফুটের ছেলেগুলোকে নেবো। তাহলে এই দুটোকে নিয়ে আমি একটা সেট গঠন করছি। তাহলে সেই সেটের মধ্যে কে কে থাকবে? যেগুলো 5.5 ফুট উচ্চতা যাদের এবং যাদের 6 ফুট উচ্চতা তারা থাকবে। এবার যদি কেউ যদি বলে থাকে যে 5 ফুট বা 5 ফুটের বেশি যারা হয়ে থাকবে তাদেরকে নিয়ে আমি একটা সেট গঠন করবো, তাদেরকেও লম্বা ছেলে হিসাবে আমি ধরবো। তাহলে দেখো, তাহলে 5 ফুট, তাহলে সেই সেটের মধ্যে কে কে থাকবে? তাহলে 5 ফুটের ছেলেগুলো থাকবে, তারপর 5.5 ফুটের ছেলেগুলো থাকবে, আবার 6 ফুটের ছেলেগুলো থাকবে। তাহলে দেখো সেটটাকে দেখো দুরকম ভাবে হয়ে যাচ্ছে। তাহলে সেটটা কিন্তু একরকম ভাবে হচ্ছে না, তাই জন্য এটাকে ওয়েল ডিফাইন্ড বলছে না। কিন্তু প্রথমটা যেটা বলেছিলাম যে মন্ডলপাড়ার ছেলেগুলোকে নিয়ে একটা সেট সংকলন গঠন করা হয়েছে, তাহলে প্রথমটা ওয়েল ডিফাইন্ড কেন হলো না? প্রথমটা দেখো মন্ডলপাড়ার ছেলেগুলোকে নিয়ে তো সেটটা গঠন করা হয়েছে না, সংকলনটা তো মন্ডলপাড়ার ছেলেগুলোকে নিয়ে হয়েছে। কিন্তু মন্ডলপাড়ার বাইরের ছেলেগুলো তো নিয়ে হয়নি, তার বাইরের ছেলেগুলো তো তার মধ্যে অবস্থান করবে না। যে সকল ছেলেগুলো ওই পাড়ার মধ্যে অবস্থিত হবে সেই সকল ছেলেগুলোকে নিয়েই আমরা সেটটা গঠন করছি। তাহলে সেক্ষেত্রে সেটা ওয়েল ডিফাইন্ড হয়ে থাকছে সেই সংকলনটা। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? সংকলনের অন্তর্গত যে সকল যে এলিমেন্টগুলো থাকবে, সংকলনের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে অর্থাৎ যে পদগুলো বা বস্তুগুলো থেকে থাকবে সেইগুলো তোমার ডিফাইন্ড হয়ে থাকবে। যেমন ধরে রাখো, তুমি ধরো একটা সংকলন নিলে, ধরো 1 সংখ্যা দিয়ে বলছি, 1 নিলে, তারপরে ধরো 1 দুবার নিলে, তারপরে 2, তারপরে 3 বার নিলে, ধরো এটাকে নিয়ে একটা সংকলন গঠন করলে এটাকে সেট বলা হচ্ছে না, এটাকে সেট বলা হবে না। কেন বলা হবে না? কারণ দেখো বলেছে যে পদগুলো কিন্তু ডিফাইন্ড হতে হবে। এই যে 1 কিন্তু দুবার থাকলে হবে না, 1 কিন্তু দুবার আছে, 3 কিন্তু 3 বার আছে। এই দেখো এইগুলো রিপিটেড হলে কিন্তু হবে না, পদগুলো কিন্তু রিপিটেড হলে হবে না, পদগুলো কিন্তু তোমার একটাই মাত্র থাকবে। এই এখানে যেমন প্রথমটা যেমন চাল দিয়েছি, চাল কিন্তু একবারই আছে, দুবার লেখা নেই। ডাল কিন্তু একবারই আছে, প্রস্থ কিন্তু একবারই আছে, দুবার বা 3 বার, 2 এর বেশি কেউ নেই কিন্তু। তাহলে যদি এটাকে সেট হিসাবে গণ্য করা হতো তাহলে সেট কি হতো? তাহলে এখানে B1 নাম দিলাম একটা সেট। তাহলে এটা যদি সংখ্যা দিয়ে যদি আমি একটা সেট লিখতাম তাহলে 1, 2, 3 এটা একটা সেট হতো, কারণ এখানে 1 কিন্তু একবারই আছে, 2 কিন্তু একবারই আছে, 3ও কিন্তু একবারই আছে। তাহলে প্রথমটা হলো যে সুসঙ্গত হতে হবে, সুসঙ্গতটা বুঝে গেছো। এবার দ্বিতীয়টা হচ্ছে যে পদগুলো আছে সেই পদগুলো ভিন্ন হতে হবে, তাহলে দ্বিতীয়টাও বুঝে গেছো, ডিফাইন্ড হতে হবে। এবার হচ্ছে যে ক্রম নিরপেক্ষ হয়। এরা ক্রমটা কি জিনিসটা? ধরো একটা সেট লিখলে A1 কি লিখলে 1, 2, 3, 4 এই একটা এরকম অর্ডারের একটা লিখলে, আর একটা অর্ডারের তুমি লিখতে পারো এই সেটটাকে, আর একটা অর্ডারের তুমি সেট লিখতে পারো, সেটা হচ্ছে যে তুমি কি রকম করে লিখতে পারো? এটা লিখতে পারো 4, 3, 2, 1 এরকম করেও লিখতে পারো তুমি। তাহলে এটার কোনো রকম ক্রম থেকে থাকে না, এর কোনো রকম ক্রম থেকে থাকে যে এইরকম ভাবেই লিখতে হবে, যে 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4 এরকম করেই লিখতে হবে, তার কোনো মানে নেই। তা তুমি এটা প্রথমে 4টাও লিখতে পারো, তারপর 3টাও লিখতে পারো, 2টাও লিখতে পারো, 1টাও লিখতে পারো, বা অন্য আরো রকম ভাবে অর্ডারে হতে পারে। 4টা লিখলে, তারপর ধরো 2টা লিখলে, তারপর ধরো 1 লিখলে, তারপর 3 লিখলে, এরকম করেও লিখতে পারো। এই যে ক্রম নিরপেক্ষ হয়ে থাকে। তাহলে সেট জিনিসটা কি? তাহলে পুরোপুরিভাবে বোঝা গেল যে সেটের ডেফিনেশনটা কি। সেটের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো বস্তু সমূহ, বস্তু বলতে এখানে শুধুমাত্র চাল ডাল বোঝাচ্ছে তা নয়, কিন্তু সংখ্যাও হতে পারে, বা ABCDও হতে পারে, বা পাখি পশু যা কিছু নিয়ে হতে পারে, এখানে বস্তু বলতে তার এলিমেন্টগুলোকে বলা হচ্ছে এখানে। তাহলে সেগুলোকে নিয়ে কালেক্ট করাকেই বলছি যে সেট বলা হচ্ছে। তো সেটের প্রথমত কিছু কন্ডিশন থেকে থাকে। 1 নম্বর হচ্ছে সুসঙ্গত, তারপরে হচ্ছে পদগুলো ডিফারেন্স হয়ে থাকবে এবং অর্ডারটা তার ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকবে। তাহলে এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করে সেটের ক্ষেত্রে। তাহলে সেট গোটা জিনিসটা বোঝা গেল। এবার আসছি যে সেই সিম্বলগুলো সম্বন্ধে। সিম্বলগুলো এখানে দেখো, প্রথমে একটা দেখো এক জায়গায় পাবে যে এরকম ধরনের একটা সিম্বল, এরকম ধরনের দেখতে একটা সিম্বল পাবে। এই সিম্বলটাকে বলা হচ্ছে যে বিলংস টু বলা হয়, মানে অন্তর্গত বলা হয়ে থাকে, অন্তর্ভুক্ত বা অন্তর্গত বলা হয়ে থাকে। অন্তর্ভুক্ত বিলংস টু কোথায় ব্যবহার করা হয়ে থাকবে? ধরো কোনো একটা সেট আছে, ধরো এই সেটের কথা বলছি, কোনো একটা সেট আছে, এ ধরো B1 সেটটা, এই সেটের
কতগুলো পদ আছে, দেখো 3টে পদ আছে, এগুলো পদ বলা হয়, সেটার ভেতর যেগুলো থাকবে সেগুলো পদ। ধরো 1 2 3, 3টে পদ আছে। তাহলে এই পদগুলো কোন কোন পদগুলো আছে এর মধ্যে, 1 2 3, তাহলে যে কোনো একটা পদ যে এর মধ্যে যেটা আছে সেই পদটাকে তুমি লিখতে পারো 3। ধরো 3, এই পদটা কার মধ্যে আছে, B1 এর মধ্যে আছে, তাহলে 3 বিলংস টু B1। তার মানে কি, এখান থেকে বোঝা যাচ্ছে যে B1 এর মধ্যে কে আছে না 3, এই 3 পদটা B1 সেটের মধ্যে আছে। এই যে বিলংস টু চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে যে সেট এবং সেটের মধ্যে অবস্থিত পদের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো একটা পদ যদি সেটের মধ্যে অবস্থিত হয়ে থাকে তাহলে সেই পদটাকে বিলংস টু দিয়ে সেটটা লেখা হয়ে থাকে, সেই পদটা তারপরে বিলংস টু দিয়ে পদটা লেখা হয়ে থাকে। এর অর্থ, এটা গণিতের ভাষায় লেখা, এর অর্থ হচ্ছে যে 3 পদটা B1 সেটের মধ্যে অবস্থিত আছে। এরপরে আছে দেখো যে এরকম একটা চিহ্ন, এটাকে বলা হয় ডাজ নট বিলংস টু। ডাজ নট বিলংস টু মানে অন্তর্ভুক্ত নয়, ডাজ নট বিলংস টু বলা হয়ে থাকে, মানে অন্তর্ভুক্ত নয়। ধরো কোনো একটা পদ ধরো যে কোনো একটা সেটের মধ্যে অবস্থিত নয়, তখন গণিতের ভাষায় কি করে লিখবে, তখন এই চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে। ধরো এখানে দেখো 1 2 3 পদটা আছে, কিন্তু 4 পদটা এই সেটের মধ্যে নেই, তাহলে 4 4 ডাজ নট বিলংস টু B1। তার মানে B1 যে সেটটা আছে সেই সেটের মধ্যে 4 যে পদটা, সেই পদটা কিন্তু উপস্থিত নেই, মানে অন্তর্ভুক্ত নেই এর মধ্যে। এরপরে আসছি লাস্টের দিকে সিম্বলগুলো সম্বন্ধে। লাস্টের দিকের কি কি সিম্বল আছে দেখো, লাস্টের দিকে সিম্বল আছে, প্রথমেই দেখো লাস্টের দিকে জেড, এই ক্যাপিটাল জেড, একটু ডিজাইন করা জেড আছে এখানে, জেডটা একটু ডিজাইন করা আছে এখানে, ক্যাপিটাল জেড সম্বন্ধে। এই জেড জিনিসটা কি তোমরা ক্লাস 9 10-এ পড়েছিলে যে ইন্টিজার সম্বন্ধে, মানে পূর্ণ সংখ্যা জিনিসটা পড়েছিল নিশ্চয়ই। পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলে, যদি তুমি একটা সংখ্যা রেখো নিশ্চয়ই বোঝো তোমরা, তো সংখ্যা রেখো আসো, মিডিলে নিশ্চয়ই 0 থাকে, তারপরে এদিকে 1 থাকে, 2 থাকে, 3 থাকে, এরকম করে বাড়তেই থাকে। আবার এদিকে -1 থাকে, -2 থাকে, -3 থাকে, এদিকে নিশ্চয়ই বাড়তেই থাকে। তাহলে পূর্ণ সংখ্যা নিশ্চয়ই জিনিসটা জানো কোনগুলো, এগুলো সমস্ত কিছুই পূর্ণ সংখ্যা। তাহলে পজিটিভের দিকে জিরো থেকে পজিটিভের দিকে 1 2 3 4 করে এদিকেও বাড়তে থাকে, আবার 0 থেকে নেগেটিভের দিকে -1 -2 -3 এগুলো বাড়তে থাকে। তাহলে এই সমস্ত সংখ্যা, আরো তো আছে সংখ্যা, এগুলো এই সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে যেটা তৈরি হয়ে থাকে সেটাকে বলছে যে এই সমস্ত সংখ্যাগুলোকেই বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে না পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে। জেডটাও ঠিক এখানে সেটাই, জেডটাকে বলা হয়ে থাকে এখানে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা তোমরা 9-এ হয়তো পড়েছিলে, অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হয়ে থাকে, নেগেটিভ পার্টগুলোকে নেওয়া হয় না, 0 1 2 3 এগুলোকে বলা হয়ে থাকে অখণ্ড সংখ্যা। কিন্তু এখানে যেটা অখণ্ড সংখ্যা সেটা পড়েছিলে পূর্ণ সংখ্যা হিসাবে, মানে যেটা তোমরা পূর্ণ সংখ্যা পড়ে এসছো এখানে সেটাই হচ্ছে যে অখণ্ড সংখ্যা। এখানে অখণ্ড সংখ্যার পূর্ণ সংখ্যার মধ্যে যেন গুলিয়ে ফেলো না, এখানে যেটা অখণ্ড সংখ্যা লেখা আছে সেটা অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যারই পড়ে এসছো তোমরা। তো এখানে এই যে -3 -2 -1 0 1 2 3, তারপরে আরো যে সমস্ত সংখ্যাগুলো আছে, যতগুলো আছে পূর্ণ সংখ্যা, সব কটাকে নিয়ে যে সংকলনটা গঠন করছে, যে কালেকশনটা, এই সবগুলোকে কালেকশন করে যেটা গঠন করছে সেটাকে বলছে যে জেড সেট বলা হয়ে থাকে। এই জেড, ক্যাপিটাল জেড মানে হচ্ছে যে ইন্টিজার সেট বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে অখণ্ড সংখ্যার সেট বলা হয়ে থাকে। এর মধ্যে তাহলে কে কে থাকবে এলিমেন্টগুলো -3 -2 -1 0 1 2 3 ডট করে আরো সংখ্যা আছে এখানে, -4 -5 এগুলোও আছে, আবার 4 5 6 7 ডট করে অসংখ্য সংখ্যা আছে। এটা কিন্তু অসীম সেট, এটা অসীম সেট সম্বন্ধে আমি পরে বলবো আবার, কিন্তু অসীম সেট মানে এইটুকু জেনে রাখো যে যার মধ্যে এলিমেন্টগুলো অসীমে গিয়ে শেষ হয়, মানে যার অসংখ্য এলিমেন্ট থেকে থাকে, গোনা যায় না কতগুলো এলিমেন্ট আছে, সেগুলোকে বলছে যে সেটের মধ্যে অসংখ্য সংখ্যক এলিমেন্ট থেকে থাকবে সেগুলোকে অসীম সেট বলা হয়ে থাকবে। তো এখানে জেড মানে হচ্ছে যে, তাহলে জেড জিনিসটা কি তাহলে ক্লিয়ার হলো। জেড মানে হচ্ছে যে ইন্টিজার সেট মানে হচ্ছে যে সেটের মধ্যে সমস্ত ইন্টিজার সংখ্যাগুলো থেকে থাকবে এলিমেন্ট হিসাবে, সেগুলোকে বলছে যে জেড প্লাস মানে হচ্ছে ধনাত্মক
অখণ্ড সংখ্যার সেট। ধনাত্মক অখণ্ড সংখ্যা কোথা থেকে ছিল? দেখো মাইনাস নেগেটিভ টার্মগুলো তো বাদ যাবে, ধনাত্মকের মধ্যে পড়ে না। জিরোটা কিন্তু ঋণাত্মকও নয় ধনাত্মকও নয়, জিরোটাও বাদ যাবে। তাই ধনাত্মক শুরু হয় কিন্তু এই 1 থেকে শুরু হয়। 1, 3, 4, 5, 6, 7, 8 যা আছে সমস্ত কিছু কিন্তু এই ধনাত্মকের মধ্যেই পড়ে। তাহলে ধনাত্মক জেড প্লাস মানে তাহলে কে হচ্ছে? জেড প্লাস মানে হচ্ছে যে দেখো এই 1 থেকে শুরু হয়, 1, 2, 3, 4 ডট করে অসংখ্য, এখানেও অসংখ্য সংখ্যক এলিমেন্ট থেকে থাকে, সংখ্যা তো শেষ নেই। জেড মাইনাস মানে ঠিক একই রকম ভাবে ঋণাত্মক জিনিসটা, এই যে ঋণাত্মক জিনিসটা এখান থেকে জিরোর পর থেকে শুরু হবে, এই জিরোর আগে আগে যেগুলো আছে সেগুলো -1, -2, -3 এইগুলো সমস্ত কিছু ঋণাত্মকের মধ্যে পড়ে। তাহলে এই সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করছে সেটাকে জেড মাইনাস বলা হয়ে থাকে। এন মানে কি? এন মানে হচ্ছে যে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে তোমরা পড়েছিলে স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে, নিশ্চয়ই পড়েছিলে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? না স্বাভাবিক সংখ্যা যদি আবার সংখ্যা রেখাটা আঁকি তাহলে এখানে 0 থাকে, 1, 2, 3 নেগেটিভগুলো রাখলাম না। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 বাদ দিয়ে জিরোর পর থেকে যে সংখ্যাগুলো থাকে, জিরোর পর থেকে যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে সেগুলোকে বলছে যে এন মানে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা বলা হয়ে থাকে। এই যে এই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। একটা জিনিস লক্ষ্য করো যে জেড প্লাস যে সংখ্যাগুলো হচ্ছে সেগুলোই কিন্তু এন এর মধ্যে থাকে। জেড প্লাসের মধ্যে যে এলিমেন্টগুলো থাকে সেগুলোই কিন্তু এন। অ্যাকচুয়ালি জেড প্লাস মানে তো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? 1, 2, 1 থেকে শুরু হয়। সব থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কত? 1, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে। আর এন মানে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত? 1, 1 থেকে শুরু হয়, 1 থেকে বাড়তে যাচ্ছে পরপর। এগুলোই হচ্ছে যে ক্যাপিটাল এন এর মধ্যে পড়ে থাকে। তাহলে ক্যাপিটাল এন এর সেটটা কি হবে? সেটের মধ্যে এলিমেন্টগুলো 1, 2, 3, 4 ঠিক জেড এটা সমান জেড প্লাসও লেখা যায়, এটা সমান জেড প্লাসও লেখা যায়। তাহলে এনটা আবার প্লাস মাইনাস হয়ে থাকে না। কেন হয়ে থাকে না? কারণ এনটা তো সবসময় ধনাত্মকই হয়ে থাকে, সবসময় তো 1 থেকে শুরু হয়। ঋণাত্মক মানটা তো আসে না, এখানে ঋণাত্মক মানটা আসবে না। তো তাহলে এবার এনটা সম্বন্ধে বোঝা হয়ে গেল। এবার কিউ মানে হচ্ছে যে মূলত সংখ্যা সমূহের সেট। তাহলে কিউ মানে নিশ্চয়ই কিউ জিনিসটা জানো, মূলত সংখ্যা জিনিসটা নিশ্চয়ই জানো তোমরা। মূলত সংখ্যা জিনিসটা কি? মূলত সংখ্যা পি বাই কিউ আকারে, যে সকল সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি কিউ কে দুটো পূর্ণ সংখ্যা হয়ে থাকে, সেগুলোকে বলে থাকে মূলত সংখ্যা হয়ে থাকে। তাহলে মূলত সংখ্যা সমূহের সেট, যে সমস্ত যতগুলো মূলত সংখ্যা আছে সেগুলোকে নিয়ে এই যে সংকলনটা গঠন করব সেটাকে কিউ বলা হবে। কিউ প্লাস মানে ধনাত্মক মূলত সংখ্যা, একই রকম ভাবে কিউ মাইনাস মানেও ঋণাত্মক মূলত সংখ্যা। আর মানে হচ্ছে, আর মানেটা জিনিসটা কি? এই যে ক্যাপিটাল আর এরকম করে ডিজাইন করা আর আছে। আর মানে হচ্ছে যে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা জিনিসটা কি? বাস্তব সংখ্যা জিনিসটা নিশ্চয়ই জানো তোমরা, ক্লাস 9-এ মনে হয় ছিল তোমাদের বাস্তব সংখ্যা জিনিসটা। তো বাস্তব সংখ্যা জিনিসটা সম্বন্ধে আর নিশ্চয়ই বলতে হবে না। সমস্ত রেশনাল এবং ইরেশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যাগুলোকে নিয়ে যে সংখ্যাটা গঠন করে থাকে সেগুলো হচ্ছে যে রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে। তো আর এর মধ্যে হচ্ছে যে সেই সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে যে সেটটা গঠন করছে, অসংখ্য সংখ্যা থাকে, নিশ্চয়ই অসংখ্যই সংখ্যা থাকে, সেই সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে যে সেটটা গঠন করবো সেটাকে আর বলা হয়ে থাকে। আর প্লাস মানে ধনাত্মক রিয়েল নাম্বার অর্থাৎ ধনাত্মক বাস্তব সংখ্যা, এবং আর মাইনাস মানে ঋণাত্মক বাস্তব সংখ্যা। সেটা বুঝে গেছো নিশ্চয়ই, সেটা সম্বন্ধে আর বলতে হবে না। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি যে এখানে বাংলা বলার সাথে সাথে আমি কিছু ইংলিশ টার্মটাই বেশি ইউজ করে থাকবো, কারণ তোমাদের যখন জয়েন্ট পরীক্ষা দেবে তখন, বা অন্য কোনো যদি পরীক্ষা দিয়ে থাকো এইচএস এর পর, তখন তোমাদের সমস্ত ইংলিশেই কোশ্চেন হয়ে থাকবে। তাই জন্য ইংলিশ টার্মটাই বেশি ইউজ করছি, এবং ইংলিশ টার্মগুলো জেনে রাখা ভালো জিনিস তোমাদের। তো সিম্বলগুলো সম্বন্ধে মোটামুটি ধারণা হয়ে গেল, এবং বাকি যে সিম্বলগুলো দেওয়া আছে সেগুলো সম্বন্ধে পরে ধারণা দিচ্ছি পড়াতে। এবার সেটকে দুরকম ভাবে লেখা হয়ে থাকে। সেটকে করকম ভাবে লেখা হয়ে থাকে, দুরকম ভাবে লেখা হয়ে থাকে। কি কি রকম? এক হচ্ছে যে ছকবন্দীকরণ পদ্ধতি, আর দুই হচ্ছে যে ধর্মভিত্তিক পদ্ধতি। এক হচ্ছে ছকবন্দীকরণ পদ্ধতি, আর দুই হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। এবার হচ্ছে ছকবন্দীকরণ পদ্ধতিটা জিনিসটা কি? একটু আগেই দেখলাম যে একটা সেট লিখলাম, তার মধ্যে লিখলাম যে 1, 2, 3, 4 এরকম করে একটা জিনিস লিখে দিলাম। তার সেটের মধ্যে দেখো 1, 2, 3, 4 এই এলিমেন্টগুলো আছে। এই রকম ভাবে লেখা হলে, এই রকম ভাবে কোনো একটা সেটকে যদি এই রকম ভাবে লেখা হয়ে থাকে যে প্রত্যেকটা পদ আছে এখানে, এই একটা পদ, এই দুটো পদ, এই তিন নম্বর পদ, 4 নম্বর পদ, এরকম ভাবে লেখা হয়ে থাকলে তাহলে সেটাকে বলা হচ্ছে ছকবন্দীকরণ পদ্ধতি বলা হয়ে থাকে। আর
ধর্মভিত্তিক পদ্ধতিটা কি? ধর্মভিত্তিক পদ্ধতি, ধরো বি একটা সেট, সেটাকে আমি লিখবো কি রকম করে? সেটা লিখলো ধরো এক্স সাজ দ্যাট, এই চিহ্নটাকে সাজ দ্যাট বলা হয়ে থাকে। এই চিহ্নটাকে আবার এরকম করে দেওয়া হয়, সোজাভাবে দেওয়া হয়ে থাকে, এই চিহ্নটা দেওয়া হয়, এটাকেও সাজ দ্যাট বলা হয়ে থাকে। এমন যে তাহলে এই চিহ্নটাই ধরো ব্যবহার করছে এটাকে এখানে, তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এন মানে কি বললাম? এক্স। এক্স হলো যে এখানে এক্স কি জিনিসটা? এক্স হলো যে কোনো একটা পদ, যে কোনো একটা পদ, সেই পদটা কার মধ্যে আছে? এন এর মধ্যে আছে। এন এক্স বিলংস টু এন, এই বিলংস টু আগেই বললাম বিলংস টু সম্বন্ধে, বিলংস টু জিনিসটা কি? তাহলে এন এর যে কোনো একটা পদ হচ্ছে এক্স। এন এর এন জিনিসটা কি আগেই বললাম যে ন্যাচারাল নাম্বারের সেট হয়ে থাকে। যেমন ন্যাচারাল নাম্বার কোনগুলো? 1 2 3 4 5 6 করে বাড়তি থাকে। তাহলে ওইগুলোর মধ্যে যে কোনো একটা পদ, ধরো 2 বা 3 বা 10 বা 11, 11 হচ্ছে যে এক্স, এরকম কোনো একটা সংখ্যা ধরো এক্স। তাহলে এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে যে কোনো একটা পদ হচ্ছে এক্স। এবং কি? এবং হচ্ছে যে এক্সটা কার মধ্যে আছে? না 0 লেস দেন এক্স লেস দেন 5। তার মানে কি? তার মানে হচ্ছে যে এক্স সংখ্যাটা কোথায় আছে? না এক্স সংখ্যাটা দেখো, প্রথমত এক্স সংখ্যাটা ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে যে কোনো একটা সংখ্যা। এবার বাউন্ডেড করে দিলাম যে এবং এক্সটা কি হলো? না এক্সটা 0 থেকে 5 এর মধ্যে থাকবে, 0 থেকে বড় হয়ে থাকবে। এক্সটা কিন্তু 0 থেকে বড় হয়ে থাকবে, কিন্তু 5 এর থেকে ছোট হয়ে থাকবে। তাহলে 0 থেকে বড় কিন্তু 5 এর থেকে ছোট, এরকম ন্যাচারাল নাম্বার। 0 থেকে অবশ্যই ন্যাচারাল নম্বর নয়, সেটা বুঝতেই পেরেছো নিশ্চয়ই। 0 নয়, কিন্তু 0 থেকে বড় এবং 5 এর থেকে ছোট এরকম ন্যাচারাল নম্বর কে কে আছে? তাহলে 0 থেকে বড় ন্যাচারাল নাম্বার কে আছে? 0 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়েই না। তাহলে বড় কে আছে? প্রথমে 1 আছে, তারপরে 2 আছে, তারপরে 3 আছে, তারপরে 4 আছে। দেখো 5 নয়, কিন্তু 5 এর থেকে ছোট। তাহলে দেখো সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো পেয়ে গেলাম, 0 থেকে বড় এবং 5 এর থেকে ছোট সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো পেয়ে গেলাম। দেখো 1 2 3 4 সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো পেয়ে গেলাম। এটাকেই বলছে যে বি সেট। এই যে প্রথমে যে এ সেটটা লিখলাম, এই যে সেটটা লিখলাম, এই সেটটাকে এরকম করেও লেখা যায়, এরকম করেও লেখা যায়। তাহলে সেটকে দুরকম ভাবে লেখা যায়। দেখো এই সেটটাই, এই বি সেটটাই কিন্তু এ সেট। এখানে এখানে নাম দিচ্ছি তো বি সেট, তাহলে এ সেট করে দিচ্ছি আমি এখানে। তাহলে দেখো এই এ সেটটাকে দেখো দুরকম ভাবে লেখা যায়। ছকবন্দীকরণ পদ্ধতি, এটাকে বলছে ছকবন্দীকরণ পদ্ধতি। ছকবন্দীকরণ পদ্ধতিতে এরকম করে লেখা যায়, আর ধর্মভিত্তিক পদ্ধতিতে এরকম করে লেখা হয়। ধর্মভিত্তিক পদ্ধতিতে এরকম করে লেখা হয়। তো হয়ে গেল, সেটকে দুরকম ভাবে লেখা হয়ে থাকে, সেটা হয়ে গেল। এবার আসছি যে সেট, একটা হচ্ছে যে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। সসীম সেট জিনিসটা কি? নাম দেখেই বুঝতে পারছো নিশ্চয়। সসীম মানে যার মধ্যে ফাইনাইট নাম্বার অফ পদ থেকে থাকবে তাকে সসীম বলা হয়ে থাকবে, আর অসীম মানে হচ্ছে যার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পদ থেকে থাকবে তাকে অসীম সেট বলা হয়ে থাকবে। তাহলে ফাইনাইট নম্বর মানে হচ্ছে যে তোমার সসীম সংখ্যক পদ হয়ে থাকবে। যেমন এটাকে একটা সসীম সেট বলা হয়ে থাকবে, এটাকে একটা সসীম সেট বলা হয়ে থাকবে। যে 1 2 3 4, দেখো এখানে গিয়ে শেষ হয়ে গেল, এরপর আর কোনো পদ নেই, এখানে গিয়ে শেষ হয়ে গেল, এই 4টে পদ আছে। তাহলে এটাকে বলছে সসীম সেট বলা হয়ে থাকবে। এবার অসীম সেট কি বলছে? অসীম সেট হচ্ছে যে ধরো আমি লিখলাম যে 1 2 3 4 ডট 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 করে রেখে দিলাম, এটাকে বলছি যে অসীম সেট। এখানে বি নাম দিলাম। এটা কি সেট? দেখো এই সেটটা সমান দেখো এন, এটাকে সমান এন লিখতে পারি কারণ এটা ন্যাচারাল নাম্বার। সমস্ত পদগুলো দেখো ন্যাচারাল নাম্বার, কিন্তু সমস্ত পদগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা আছে। দেখো 1 2 3 4, তারপরে বাড়তে বাড়তে থাকছে, তারপরে 5 হবে নিশ্চয়ই, তারপরে 6 হবে নিশ্চয়ই, এরকম বুঝতেই পারছো কি হবে পরপর পদগুলো। তাহলে এই সমস্ত পদগুলো পড়ছে কার মধ্যে পড়ছে? যে ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে। তাহলে এটাকে এন হিসাবে তুলনা করতে পারি। এবার আসছি আমরা অসীম সেটের শ্রেণী বিভাগ সম্বন্ধে। এবার অসীম সেট কয় প্রকার? না অসীম সেট হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে যে ডিনুমারেবল আর একটা হচ্ছে নন ডিনুমারেবল। এবার ডিনুমারেবল কাকে বলে আর নন ডিনুমারেবল কাকে বলে? দেখো ডিনুমারেবল হচ্ছে যে অসীম সেটের মধ্যে, অসীম সেট মানেই বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে সেটের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থেকে থাকবে তাকে বলা হয় অসীম সেট। তো যে অসীম সেটের পদগুলো তোমার সিকোয়েন্স আকারে থেকে থাকবে সেই অসীম সেটকে বলা হয় ডিনুমারেবল, এবং যেগুলোর সিকোয়েন্স আকারে থাকবে না পদগুলো সেগুলোকে বলা হয় নন ডিনুমারেবল। তো সিকোয়েন্স জিনিসটা কি? দেখো সিকোয়েন্স সম্বন্ধে এখন কিছুটা ধারণা দিচ্ছি মোটামুটি, এবং তোমাদের সিকোয়েন্স চ্যাপ্টারটা আছে ক্লাস 11এই আছে, লাস্টের দিক করে আছে। তো সিকোয়েন্স জিনিসটা কি? ধরো একটা সেট, ধরো কিছু নাম্বার আছে, ধরো 1
2 3 4 5 ডট করে চলতে গেল, অসীমে গিয়ে শেষ হলো। এই নাম্বারগুলো কি প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে, অর্থাৎ এগুলো সবই স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে থাকে। তো দেখো এই যে এর মধ্যে ডিফারেন্ট কত 1, এই দুটোর মধ্যে ডিফারেন্ট কত 1, এই দুটোর মধ্যে ডিফারেন্ট কত 1। দেখো প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দেখো পারস্পরিক যে ডিফারেন্সটা সেগুলো হচ্ছে যে এক 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 করে। এই যে ক্রম এইরকম ভাবে যখন নির্দিষ্ট সজ্জায় সজ্জিত থেকে থাকবে এই প্রত্যেকটা পদগুলো, তখন সেগুলোকে বলা হয় সিকোয়েন্স আকারে আছে। সেই পদগুলোকে সিকোয়েন্স আকারে আছে, সেই পদগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করব তখন সেই সেটটাকে বলবো যে ডিনুমারেবল সেট বলা হয়ে থাকবে, ডিনুমারেবল সেট বলা হয়ে থাকবে। তো কি জিনিসটা না আরেকবার বলছি, দেখো ধরো আর একটা এক্সাম্পল দিই। ধরো তোমার 4 আছে, 1 আছে, 4 আছে, 9 আছে, তারপরে ধরো 16 আছে, এরকম করে এলিমেন্টগুলো আছে না, এগুলোকেও বলবে যে সিকোয়েন্স আকারে আছে। কেন সিকোয়েন্স আকারে আছে দেখো, এই প্রত্যেকটা এলিমেন্টকে তুমি লিখতে পারো, প্রথম এলিমেন্টকে 1 স্কোয়ার হিসাবে লিখতে পারো, তারপরটাকে 2 স্কোয়ার হিসাবে লিখতে পারো, তারপরটাকে 3 স্কোয়ার হিসাবে লিখতে পারো, তারপরটাকে 4 স্কোয়ার হিসাবে লিখতে পারো। এরকম করে প্রত্যেকটা এলিমেন্ট আছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট কিরকম ভাবে লেখা হচ্ছে, n স্কোয়ার করে লেখা হচ্ছে। প্রত্যেকটা এলিমেন্ট দেখো n স্কোয়ার হিসাবে লেখা হচ্ছে। তাহলে আগের যে এলিমেন্টটা সেটাকে কেমন করে লেখা হচ্ছিল, আগের যে এলিমেন্টটা সেটা কেমন করে লেখা হচ্ছিল, প্রত্যেকটা এলিমেন্টের সাথে তার পূর্ববর্তী এলিমেন্টের সাথে 1 যোগ করে পরবর্তী এলিমেন্টটা আসছিল। তার মানে দেখো আগেরটা দেখো, এ দেখো 1 এর সাথে 1 যোগ করে 2 আসছিল, 2 এর সাথে 1 যোগ করে 3 আসছিল, 3 এর সাথে 1 যোগ করে 4 আসছিল। এরকম করে একটা সজ্জায় সজ্জিত যদি থেকে থাকে সেটাকে বলা হচ্ছে সিকোয়েন্স বলা হচ্ছে। এবার যদি ধরো কোনোটাই 5 আছে, তারপর একটা ধরো 3 আছে, তারপর একটা ধরো 6 আছে, তারপর একটা ধরো 7 আছে, তারপর একটা ধরো 9 আছে, তারপরে ধরো 1 আছে। এরকম করে যদি সংখ্যাগুলো থেকে থাকে, কোনো সেটের যদি সংখ্যাগুলো এরকম করে থেকে থাকে বা এলিমেন্টগুলো যদি এরকম করে থেকে থাকে, সেটাকে দেখো সিকোয়েন্স আকারে আনতে পারছি না, কোনো একটা সজ্জায় আনতে পারছি না। ধরো এর মধ্যে ডিফারেন্স কত, এর মধ্যে ডিফারেন্স দেখো তোমার 2 কমে যাচ্ছে, আবার দেখো তোমার 3 বেড়ে যাচ্ছে, এখানে দেখো তোমার 1 বেড়ে যাচ্ছে, এখানটায় তুমি দেখো 2 বেড়ে যাচ্ছে, আবার এখানে দেখো তোমার 8 কমে গেল। দেখো কোনো রকম সজ্জায় আনতে পারলাম না। যেমন প্রথমটা তোমার একটা সজ্জায় আনতে পারলাম, ধরো প্রত্যেকটা এলিমেন্টের সাথে 1 যোগ করে দিচ্ছি, তারপর পরবর্তী এলিমেন্টটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট দেখো, প্রথমটার সাথে 1 যোগ করলাম, দ্বিতীয়টার সাথে 1 যোগ করলাম 3 হলো, তৃতীয়টার সাথে 1 যোগ করলাম 4 হলো, এরকম করে আসছে। আবার দ্বিতীয়টাকে দেখো প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার হিসেবে থাকছে, যেমন ন্যাচারাল নাম্বার ধরো প্রথমটার 1 স্কোয়ার, তারপরে দ্বিতীয়টা 2 স্কোয়ার। কিন্তু এরকম কোনো রকম ভাবে এইগুলোকে সজ্জায় করা যাচ্ছে না। এরকম যখন একটা সেট হবে তখন এটাকে বলা হবে নন ডিনুমারেবল সেট বলা হয়ে থাকবে। তাহলে ডিনুমারেবল এবং নন ডিনুমারেবল সেট দুটো কি জিনিস সেটা বোঝা গেল নিশ্চয়ই। আর এবার আসছি আমরা একপদী সেট সম্বন্ধে। একপদী সেট নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা একপদী জিনিসটা কি। এর ইংলিশ নাম হচ্ছে সিঙ্গলটন সেট বলা হয়ে থাকে। একপদী মানে হচ্ছে যে সেটে শুধুমাত্র একটা মাত্র এলিমেন্ট থেকে থাকবে, যে সেটে শুধুমাত্র একটা মাত্র এলিমেন্ট থেকে থাকবে সেই সেটকে বলা হচ্ছে একপদী সেট। যেমন ধরো এক্সাম্পল হিসাবে এ একটা সেট নিলাম, তার শুধুমাত্র এ শুধুমাত্র একটা এলিমেন্ট হিসাবে থাকলো, এ শুধুমাত্র একটা এলিমেন্ট যেটা এ সেটের মধ্যে আছে। তাহলে এ সেটের কটা পদ আছে, এ সেটের একটা পদ আছে। তুমি ধরো একটা আর একটা সেট নিলে A1, সেটাকে ধরো তুমি লিখলে যে বাঘ, শুধুমাত্র বাঘ লিখলে, বাঘ নিয়ে একটা সেট তৈরি করে। এর সেটের কটা পদ আছে, একটা পদ আছে, শুধুমাত্র বাঘটাই পদ আছে। এটাকে সিঙ্গেলটন সেট বলা হয় থাকবে। তো সিঙ্গেলটন সেট জিনিসটা কি বোঝা গেল নিশ্চয়ই। সিঙ্গেলটন সেট মানে হচ্ছে যে তোমার যে সেটে শুধুমাত্র একটা পদ থেকে থাকবে সেই সেটকেই বলা হয়ে থাকবে তোমার একপদী সেট বা সিঙ্গেলটন সেট বলা হয়ে থাকবে। এরপর আসছে শূন্য সেট মানে হচ্ছে যে তোমার এমটি সেট বা নাল সেট যাকে বলা হয়, এমটি সেট বা নাল সেট যাকে বলা হয়ে থাকে তাকে বলা হয় শূন্য সেট। তোমার যে সেটে কোনো রকম এলিমেন্ট থেকে থাকবে না, শূন্য সেট মানেই বুঝতে পারছো শূন্য মানে খালি। যেমন তোমার বলা হয় না গ্লাসটা খালি, সেরকম ব্যাপারটা। গ্লাসটা খালি মানে কি, গ্লাসের মধ্যে কিছুই নেই, জল নেই। গ্লাসের মধ্যে যেমন জল থাকে বা দুধ থাকতে পারে, সেটা গ্লাসটা খালি মানে কিছুই নেই গ্লাসের মধ্যে, সেটাকে বলা হয় যে শূন্য সেট। যে সেটের মধ্যে কোনো রকম এলিমেন্ট থেকে থাকবে না সেই সেটকে বলা হয় থাকবে শূন্য সেট। তাহলে শূন্য সেট মানে কি বোঝা গেল নিশ্চয়ই, যে সেটে কোনো রকম এলিমেন্ট থাকবে না সেই সেটকে বলা হবে শূন্য সেট। তাহলে শূন্য সেট কেমন কি দ্বারা প্রকাশ করা হয়, শূন্য সেটকে ডিনোট করা হয় ফাই দ্বারা শূন্য সেটকে ডিনোট করা হয়ে থাকে, ফাই দ্বারা শূন্য সেটকে ডিনোট করা হয়ে থাকে। এবার ধরো আমি একটা সেট লিখলাম, ধরো এ একটা সেট,
এরকম করে যখন লিখবো তাহলে এটা কি শূন্য সেট? না, অবশ্যই এটা শূন্য সেট নয়। কারণ কি দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেট আমি কথাটা বলেছিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমার সেটের এলিমেন্ট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যেই জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে সেটের এলিমেন্ট। তো শূন্য সেট মানেটা কি? শূন্য সেট মানে হচ্ছে যে তোমার যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না তাকে বলা হয় শূন্য সেট। তাহলে এ কিন্তু শূন্য সেট নয়, এ কিন্তু শূন্য সেট নয়। কেন শূন্য সেট নয়? কারণ এ সেটের ভেতর একটা এলিমেন্ট আছে, সেটা যাই হোক না কেন, সেটা ফাই এলিমেন্টই হোক না কেন, ফাই দ্বারা ডিনোট করা হয়ে থাকে শূন্য সেটটা, কিন্তু ফাই একটা এলিমেন্ট হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে, এখানে কিন্তু সেট হিসাবে নয়, এখানে কিন্তু এলিমেন্ট হিসাবে ডিনোট, এখানে কিন্তু এলিমেন্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে। এ সেটের মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে ফাই, তাহলে এ সেটটাকে শূন্য সেট বলা হয়ে থাকবে না, এ সেটটাকে শূন্য সেট বলা হয়ে থাকবে না। এ যদি শূন্য সেট হতো, তাহলে এ কে ফাই হিসাবে লেখা যেতে পারতো, শুধুমাত্র ফাই, এই সেকেন্ড ব্র্যাকেট থাকতো না, এ ইকুয়াল টু ফাই লিখতে পারতাম। সেকেন্ড ব্র্যাকেট থাকা মানেই হচ্ছে যে এর ভেতর একটা এলিমেন্ট আছে, এ সেটের ভেতর একটা এলিমেন্ট হচ্ছে, সেই এলিমেন্টটা হচ্ছে ফাই। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? এরপর আমরা আসব যে উপসেট সম্বন্ধে। উপসেটের ইংলিশটা হচ্ছে যে সাবসেট। সাবসেট জিনিসটা কি? দেখো, এই চিহ্নটাকে বলা হচ্ছে কি সাবসেট বলা হয়ে থাকে, এই চিহ্নটাকে সাবসেট বলা হয়ে থাকে। তো সাবসেট জিনিসটা কি? ধরো এ একটা সেট আছে, সাবসেট, ধরো এ একটা সেট আছে, এ একটা সেট আছে, এ সেটটাকে বি সেটের সাবসেট বলা হবে, এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে। এটা কি হচ্ছে? এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে বি সেটের সাবসেট হচ্ছে এ সেটটা, এ সেটকে বি সেটের সাবসেট বলা হচ্ছে। এ সেটকে বি সেটের তখনই সাবসেট বলা হবে যখন এ সেটের সমস্ত এলিমেন্ট বি এর মধ্যে অবস্থিত থাকবে, এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের মধ্যে অবস্থিত থাকবে। অর্থাৎ একটা এক্সাম্পল হিসেবে ধরো বি সেট ধরলাম 1 2 3 4, এই চারটে এলিমেন্ট নিয়ে বি সেটটা গঠিত হয়েছে, এই চারটে এলিমেন্ট নিয়ে বি সেটটা গঠিত হয়েছে। এবার আমি যদি বলি এ সেটটা বি সেটের সাবসেট যদি বলে থাকি, তাহলে এ সেটের মধ্যে এ সেটটা যদি বি সেটের সাবসেট হয়ে থাকে, তাহলে এ সেটটাকে আমি গঠন করব, এ সেট একটা সেট নেব, এ সেট ধরো 1 4, এ দেখো দুটো পদ নিয়ে আমি গঠন করলাম এ সেটটা। তাহলে এখন এ সেটটাকে বি সেটের সাবসেট বলা হয়ে থাকবে। কেন বলা হয়ে থাকবে? দেখো, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু বি সেটের মধ্যে অবস্থিত করবে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট। দেখো, এই এক কিন্তু এর মধ্যে আছে, 4 কিন্তু এর মধ্যে আছে, আর কোনো পদ আছে? আর কোনো পদ নাই, এই দুটো পদ আছে। তাহলে এই দুটো পদই কিন্তু বি সেটের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে এ সেটটা কিন্তু বি সেটের প্রত্যেকটা পদ বি সেটের মধ্যে থাকতে হবে, যদি থাকে তবেই বলা হবে যে এ সেটটা বি সেটের সাবসেট বলা হয়ে থাকবে। তোমরা সেই লেস দেন চিহ্নটা যেমন করে ব্যবহার করেছিলে, লেস দেন যদি এ বি এর থেকে ছোট যদি হয়, বি এর থেকে যদি ছোট হয়ে থাকে, তাহলে এ লেস দেন বি যেমন ব্যবহার করতে না, তাহলে এখানেও সেরকম। বিটা দেখো, বি এর দিকে হা মুখটা বেশি আছে, তার মানে বিটা বড় হয়ে থাকবে সবসময়, বিটা কিন্তু বড় হয়ে থাকবে। দেখো, বড়, এর মধ্যে বেশি পদ আছে, এটা কিন্তু ছোট হয়ে থাকবে। এটা দেখো, এর মধ্যে দুটো পদ আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, এটা যদি বি এর সাবসেট হয়ে থাকে, তাহলে এর সমস্ত পদ কিন্তু বি এর মধ্যে আছে, মানে এর মধ্যে যে কটা পদ থাকবে সে কটা তো বি এর মধ্যে অবশ্যই থাকবে, তার বেশিও থাকতে পারে, বাস তার সমানও হতে পারে। এবার আসছি যে আমরা সমান সেট সম্বন্ধে, ইকুয়াল সেট সম্বন্ধে। ইকুয়াল সেট জিনিসটা কি? সমান সেট, ইকুয়াল সেট জিনিসটা কি? ধরো এ একটা সেট আর বি একটা সেট, এই দুটো সেটকে ইকুয়াল বলবো। ইকুয়াল টু চিহ্ন নিশ্চয়ই জানো তোমরা। ইকুয়াল কখন বলবো? যদি এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ, এই দুটো কন্ডিশন যখন স্যাটিসফাই করবে, তখন আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি। এ ইকুয়াল টু বি মানে হচ্ছে যে এ যে সেটটা, ধরো এ সেটটা ধরি 1 2 3 4, তাহলে বি সেটটাও ঠিক সেরকমই 1 2 3 4, এই দুটো সেট সমান। যখন এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ হয়ে থাকবে, তখন আমরা এই দুটো সেটকে ইকুয়াল বলা হয়ে থাকবে। এটা কিন্তু অর্ডারটা অন্যরকমও হতে পারতো, এখানে যদি 4 2 3 1ও হতে পারতো, এটা নিয়েও বি সেটটা গঠন করতো, তবুও ইকুয়াল টু হতো। অর্ডার আমরা আগেই বলেছিলাম সেটের ক্ষেত্রে যে অর্ডারটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকবে তাদের। তাহলে এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ যদি হয়ে থাকে, তাহলে এ ইকুয়াল টু বি হয়ে থাকবে। এ ইজ এ সাবসেট অফ বি মানে কি বোঝাতে চাইছে? দেখো, এক্স যদি যে কোনো একটা এলিমেন্ট
যদি এর মধ্যে থাকে, এই যে সাবসেট অফ বি মানে হচ্ছে যে এক্স যদি কোনো একটা এলিমেন্ট, এক্স যে কোনো একটা এলিমেন্ট সেটা যদি এর মধ্যে থাকে তবে বি এর মধ্যে থাকবে, সেটাই তো হবে। একটু আগেই তো বললাম এই যে সাবসেট অফ বি মানে কি এর সমস্ত পদ বি এর মধ্যে থাকবে। তার মানে কি এর মধ্যে যদি একটা পদ যদি এক্স যদি এর মধ্যে থাকে এর মধ্যে একটা পদ ধরো এক্স, সেটা যদি এর মধ্যে থেকে থাকে তাহলে সেটা অবশ্যই বি এর মধ্যে থাকবে। সেটাই, এটা ইমপ্লাইজ চিহ্ন নিশ্চয়ই জানো তোমরা, ইমপ্লাইজ চিহ্ন, এই ইমপ্লাইজ চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে এখানে। তো এক্স যদি এক্স একটা এলিমেন্ট এ সেটের, যেটা যদি এর মধ্যে থেকে থাকে সেটা অবশ্যই বি এর মধ্যে থাকবে। আর বি ইজ এ সাবসেট অফ এ মানে কি, বি ইজ এ সাবসেট অফ বি, এ মানে হচ্ছে যে ওয়াই যদি একটা আলাদা যদি এলিমেন্ট, ওয়াই যদি একটা এলিমেন্ট বি এর মধ্যে থেকে থাকে তাহলে সেই এলিমেন্টটা অবশ্যই এ এর মধ্যে থাকবে। বি ইজ এ সাবসেট অফ এ মানেটা কি, মানে বি এর সমস্ত পদ এর মধ্যে থাকবে। তাহলে বি এর সমস্ত পদ যে কোনো একটা পদ ধরলাম, যে কোনো একটা পদ ধরলাম, সেই পদটা যদি আমি দেখাতে পারি এর মধ্যে আছে তাহলে সেটাই হয়ে থাকবে, সেটাই হয়ে থাকবে বি ইজ এ সাবসেট অফ এ হয়ে থাকবে। তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে ইকুয়াল টু বি। এই কন্ডিশন থেকে কি বোঝা যাচ্ছে, এই যে এ ইজ এ সাবসেট অফ বি মানেটা কি, মানে এর সমস্ত পদ বি এর মধ্যে আছে। আর বি ইজ এ সাবসেট অফ এ মানে কি, বি এর সমস্ত পদ এর মধ্যে থাকে। তাহলে এর সমস্ত পদ বি এর মধ্যে এবং বি এর সমস্ত পদ এর মধ্যে থাকা মানে কি হচ্ছে, তাহলে এ এবং বি তাহলে দুটো সমান হয়ে থাকছে অবশ্যই। এবার আসছি আমরা যথার্থ উপসেট এবং অধিসেট সম্বন্ধে, প্রপার সাবসেট এবং সুপার সেট সম্বন্ধে আসছি। প্রপার সাবসেট জিনিসটা কি, প্রপার সাবসেট হচ্ছে যে তোমার সাবসেটের মতোই জিনিসটা। প্রপার সাবসেট হচ্ছে যে তোমার সাবসেটটা কিন্তু তোমার সেটার সাথে সমানও হতে পারে, সেটার সাথে সমানও হতে পারে। সাবসেট মানে হচ্ছে যে তোমার কি, মানে ধরো এ একটা বি এর সাবসেট, এ হচ্ছে বি এর সাবসেট, তার মানে কি, মানে হচ্ছে যে এর সমস্ত পদ বি এর মধ্যে থাকবে, তাই তো, এর সমস্ত পদ বি এর মধ্যে থাকবে। তাহলে তোমার ধরো যে সাবসেট জিনিসটা কি হচ্ছে না, এ ইজ এ সাবসেট অফ বি মানে কি হচ্ছে, ধরো এ ধরো একটা এলিমেন্ট আছে 1 2 3, সেটা যদি সমান যদি বি লিখি 1 2 3 যদি লিখে থাকি, তার মানে কি আমি এখানে সাবসেট কি বলছি, এর সমস্ত পদ বি এর মধ্যে আছে। মানে এ দেখো এখানে দেখো এর সমস্ত পদ 1 2 3, 1 আছে বি এর মধ্যে, 2ও আছে বি এর মধ্যে, 3ও আছে বি এর মধ্যে। এটা হচ্ছে তাহলে কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে ডেফিনেশন অনুসারে কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে এ সমস্ত পদ বি এর মধ্যে থাকা মানে কি, এর মধ্যে হয় বি এর সমান পদ আছে বা বি এর থেকে কম পদ আছে, কিন্তু বি এর পদগুলো আছে। মোট কথা বি এর পদগুলোর মধ্যে কোনো পদগুলো আছে, কোনো বাইরের পদ থাকবে না। অবশ্যই বাইরের পদ থাকলে কিন্তু সাবসেট হবে না। ধরো এখানে 4 আছে, তাহলে এ কিন্তু বি এর সাবসেট হবে না, কিন্তু এখানে 4 থাকলে কিন্তু অবশ্যই হবে, কারণ তো এর পদগুলোই তো আছে, এর মধ্যে বি এর সমস্ত পদগুলোই তো আছে। এখানে যদি 4 থাকে তাহলে কিন্তু হতে পারে এটা বি এর, দেখো এর যে পদগুলো আছে, এর যে পদগুলো আছে, এই যে 1 2 3, 1 2 3 এখানে আছে, আর এখানে ধরো 4 আছে, তাহলে এর সমস্ত পদগুলো তো বি এর মধ্যে আছে, যে 1 আছে 2 আছে 3 আছে, কিন্তু এখানে তো আর পদ নেই এখানে, তাহলে সাবসেট হতে পারছে। কিন্তু এখানে যদি এক্সট্রা কোনো পদ থেকে থাকে যেটা এখানে নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সাবসেট হবে না। তার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, যদি সাবসেট না হয় তখন এই চিহ্নটা ব্যবহার করা হয়, কেটে দেওয়া হয় তাকে। তো প্রপার সাবসেট জিনিসটা কি, প্রপার সাবসেট জিনিসটা ঠিক সাবসেটের মতোই কিন্তু একটু আলাদা আছে। প্রপার সাবসেট জিনিসটা বলছে যে এ যদি বি এর প্রপার সাবসেট হয়ে থাকে, এ যদি বি এর প্রপার সাবসেট চিহ্নটা দেখো এরকম ব্যবহার করা হয়ে থাকে, এটাকে প্রপার সাবসেট বলা হয়ে থাকে। এই যে এখানে যেমন নিচে যেমন একটা দাগ দেওয়া হচ্ছিল, এখানে কিন্তু দাগটা থাকবে না, এখানে শুধুমাত্র এই চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকবে। এ যদি বি এর প্রপার সাবসেট হয়ে থাকে তাহলে কি হয়ে থাকবে, মানে এর সমস্ত পদ কিন্তু বি এর মধ্যে থাকবে, এর সমস্ত পদ কিন্তু বি এর মধ্যে থাকবে, কিন্তু বি এর মধ্যে অন্ততপক্ষে একটা পদ থাকবে যেটা এর মধ্যে অনুপস্থিত আছে। বি এর মধ্যে অন্ততপক্ষে একটা পদ থাকবে যেটা এর মধ্যে অনুপস্থিত আছে। তার মানে ধরো বি, ধরো 1 2 3 4 5 ধরো আছে। এবার তাহলে এ সেটটা দেখো আগেই বলেছিলাম যে সাবসেট হলেও তোমার সমানও হতে পারতো, সাবসেট হলে তোমার সমানও হতে পারো। আগেই দেখালাম কিছুক্ষণ আগেই যে উপরের যে এক্সাম্পলটা দেখালাম, যে 1 2 3 এ সেটটাও লিখলাম, আবার বি সেটটাও 1 2 3 লিখলাম। কিন্তু এখানে প্রপার সাবসেটের ক্ষেত্রে কিন্তু এ সেটটা কিন্তু 1 2 3 4 5 হতে পারে না, এইটা হতে পারে না, কারণ ডেফিনেশনেই বলেছিলাম যে এ যদি বি এর প্রপার সাবসেট হয়ে থাকে তাহলে
বি এর সমস্ত পদ তো বি এর মধ্যে থাকবে, সাবসেটের যে ডেফিনেশনটা সেটা তো প্রথমে তো কন্ডিশনটা স্যাটিসফাই করবেই, তারপরেও একটা কন্ডিশন দিয়েছিলাম যে বি এর মধ্যে অন্ততপক্ষে একটা পদ থাকবে যেটা এর মধ্যে থাকবে না। তাহলে 1 2 3 4 5 যদি হয়ে থাকে তাহলে বি এর মধ্যে এরকম কোনো পদই থাকছে না যেটা কিন্তু এর মধ্যে নেই, সেই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করছে না এখানে। তার জন্য এটা কিন্তু প্রপার সাবসেট হলে কিন্তু ইকুয়াল টু হবে না কখনোই। তাহলে এটা যদি 4 হতো, এটা যদি 4 হতো, 1 2 3 4 যদি হতো, 4 পর্যন্ত যদি হতো, তাহলে কিন্তু এটা প্রপার সাবসেট হতো। কারণ কি ডেফিনেশন বলেছিলাম এ সমস্ত পদ প্রথমত বি এর মধ্যে থাকতে হবে। এই 1 2 3 4 1 2 3 4 সমস্ত কিন্তু বি এর মধ্যে আছে। এবং আরেকটা কন্ডিশন বলেছিলাম, যে কি কন্ডিশন বলেছিলাম, যে বি এর মধ্যে অন্তপক্ষে একটা পদ থাকবে যেটা এর মধ্যে থাকবে না। এই দেখো 5 পদটা কিন্তু এর মধ্যে নেই, তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, তাহলে এটা প্রপার সাবসেট হবে, যাকে যথার্থ উপসেট বলা হয়ে থাকবে। এবার আসছি অধিসেট সম্বন্ধে। অধিসেট জিনিসটা কি? অধিসেট জিনিসটা চিহ্নটা ঠিক এরকম হয়ে থাকে, এরকম জিনিসটা। অধিসেট জিনিসটা হচ্ছে যে ঠিক এরকম জিনিসটা হয়ে থাকে। ধরো এখানে যেমন এ ইজ এ প্রপার সাবসেট অফ বি, সেরকম তুমি এটাকে উল্টো ভাবে যদি বলতে চাও তাহলে বি ইজ এ অধিসেট অফ, বিটা হচ্ছে যে কি না সুপারসেট অফ এ, বি ইজ এ সুপারসেট অফ এ, সেটা বলা যেতে পারে। একই রকমের, শুধুমাত্র উল্টো উল্টো চিহ্নটা উল্টো ভাবে লেখার জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে, এই নামটা আলাদা করে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল। এবার আসছি সার্বিক সেট সম্বন্ধে। সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট জিনিসটা কি? সার্বিক সেট, সার্বিক সেট জিনিসটা কি? সার্বিক সেট জিনিসটা হলো ধরো এ একটা সেট নিলে, বি একটা সেট নিলে, সি একটা সেট নিলে, সেইগুলোকে সবকটা সমস্ত সেটগুলোকে নিয়ে যে একটা সুপার সেট তৈরি হচ্ছে, সমস্ত সেটগুলোকে নিয়ে যে সুপার সেটটা তৈরি হবে সেটাকে বলছে যে সার্বিক সেট বলা হয়ে থাকবে। তুমি যদি এখানে এ একটা সেট, এর যদি সার্বিক সেট, যদি শুধুমাত্র একটা সেটের যদি সার্বিক সেট বলতে চাও তাহলে কি হয়ে থাকবে? ধরো এর মধ্যে আছে 1 2 3 তিনটে এলিমেন্ট, তাহলে সার্বিক সেট ইউ হয়ে থাকবে যে ধরো আরো এক্সট্রা কিছু পদ এর মধ্যে অ্যাড হয়ে থাকবে। 1 2 3 তো থাকবেই, আরো সাথে 4 থাকবে, -1 থাকতে পারে, 5 থাকতে পারে, আরো এক্সট্রা কিছু পদও থাকতে পারে, বা এখানে গিয়েও শেষ হতে পারে তোমার সার্বিক সেট। সার্বিক সেট জিনিসটা হচ্ছে যে সার্বিক সেট এমন একটা সেট তার ভেতরে যে সমস্ত সেটগুলো থাকবে সেগুলো সমস্তই তার সাবসেট হয়ে থাকবে অবশ্যই। মানে এ বি সি এর যদি সার্বিক সেট ইউ যদি হয়ে থাকে, সার্বিক সেটকে সবসময় ইউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ইউনিভার্সাল সেট বলা হয়ে থাকে। তো ইউ যদি বলা হয়ে থাকে তাহলে এ ইজ এ সাবসেট অফ ইউ হয়ে থাকবে, বি ইজ এ সাবসেট অফ ইউ হয়ে থাকবে, এবং সি ইজ এ সাবসেট অফ ইউ হয়ে থাকবে। তাহলে সার্বিক সেট সম্বন্ধে বলা হয়ে গেল। এবার হচ্ছে যে সূচক সেট। সূচক সেট জিনিসটা কি? সূচক সেট হচ্ছে যে সেটের, এখানে এতক্ষণ ধরে যে দেখছিলাম যে সেটের যে এলিমেন্টগুলো, এই যে এ সেট বি সেট, সেটের যে এলিমেন্টগুলো এক একটা পদ হয়ে থাকছে, এখানে এক একটা পদ বা বস্তু যে কোনো একটা হয়ে থাকছে। হ্যাঁ, এখানে পাওয়ার সেট বলতে বা সূচক সেট বলতে সেটের ভেতরকার এলিমেন্টগুলো এক একটা সেট হয়ে থাকবে। সেটের ভেতরকার যে এলিমেন্টগুলো হবে, মানে সেটের ভেতরে যে পদগুলো হয়ে থাকবে সেগুলো এক একটা সেট হয়ে থাকবে। যেমন কি পাওয়ার সেট লিখি আগে প্রথমে, পাওয়ার সেট। তো পাওয়ার সেটের মধ্যে ধরো পাওয়ার সেটকে পি এ দ্বারা প্রকাশ করা থাকে। এ মানে হচ্ছে যে এ সেটের পাওয়ার সেট ব্যবহার করছি। যদি এ সেটটা আমার হয়ে থাকে 1 2 3 যদি হয়ে থাকে এ সেটটা যদি আমার 1 2 3 যদি হয়ে থাকে, তাহলে পাওয়ার সেটকে আমরা লিখবো পি এ দ্বারা লিখবো, এবং পাওয়ার সেটটার ভেতরে যে এলিমেন্টগুলো থাকবে, প্রথমত সেটের যে চিহ্ন সেটাকে দিতে হবে। পাওয়ার সেটের ভেতরে এলিমেন্টগুলো কে কে থাকবে? পাওয়ার সেটের ভেতর এ সাবসেট, যতগুলো সাবসেট থাকবে এর যতগুলো সাবসেট থাকবে সেগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করছি সেটাকে বলছে পাওয়ার সেট বলা হয়ে থাকে। তাহলে এখানে দেখা যাক যে কতগুলো সাবসেট আছে এর। তা প্রথমত এর সাবসেটগুলো আগে বার করি। এর সাবসেট কি হতে পারে? দেখো 1, শুধুমাত্র এই এলিমেন্টটাকে নিয়ে একটা সেট যদি গঠন করি, এই এলিমেন্টটাকে নিয়ে, এই এক এলিমেন্টকে নিয়ে যদি একটা সেট গঠন করি, সে সিঙ্গেলটন সেট যাকে বলা হয়, সেটাকে যদি একটা সেট গঠন করে থাকি, সেটা একটা নিশ্চয়ই এর সাবসেট হয়ে থাকবে। কারণ এই যে এই সেটের
এই সেট যদি একটা বি নাম দিয়ে থাকি, তাহলে এই সেটের যে পদটা আছে সেই পদটা নিশ্চয়ই এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে বি ইজ এ সাবসেট অফ এ, তার মানে এই যে সেটটা, এই সেটটা এর সাবসেট হয়ে থাকবে। সেই রকম করেই 2 যদি একটা পদ নিয়ে থাকি সেইটাও একটা এর সাবসেট হয়ে থাকবে, যদি 3 যদি একটা পদ নিয়ে থাকি সেটাও একটা এর সাবসেট হয়ে থাকবে। আবার যদি এই দুটোকে যদি নিই, এই দুটোকে নিয়ে যদি একটা সেট গঠন করে থাকি 1 2 1 2 নিয়ে যদি একটা, দেখো এই সেটের মধ্যে এটাকে যদি বি1 নাম দিয়ে থাকি, এই সেটের যদি একটা নাম বি1 নাম দিয়ে থাকি, তাহলে এই এর দুটো দুটো পদ আছে 1 এবং 2, এই এক পদটা এ সেটের মধ্যে আছে, 2 পদটাও এ সেটের আছে, তার মানে এ সেটের এটাও একটা নিশ্চয়ই সাবসেট, বি1টাও এর সাবসেট। আবার একই রকম ভাবে 2 3 নিয়েও একটা করতে পারি, আবার 3 1 নিয়েও একটা করতে পারি। আবার আবার কোনো একটা সেট সে নিজে নিজের সাবসেট হতে পারে, আগেই বলেছি আমি, কোনো একটা সেট সে নিজে নিজের সাবসেট হতে পারে, তাহলে 1 2 3 এটা নিয়েও তো একটা এর সাবসেট হতে পারে, কারণ এর মধ্যে যে পদটা আছে এই পদটা এর মধ্যে আছে, 2টাও এর মধ্যে আছে, 3টাও এর মধ্যে আছে, তার মানে এ যে সেটটা এই সেটের সাবসেট হয়ে থাকে, এই সেটের সাবসেট এটাও নিজের সেটের সাবসেট হয়ে থাকবে, তাহলে এ সেটের সাবসেট এ নিজেও হয়ে থাকবে, তার মানে এর জায়গায় লিখতে পারি এ লিখতে পারি। আবার একটা জিনিস বলেছিলাম ফাই মানে হচ্ছে যে শূন্য সেট বলেছিলাম, একটা জিনিস মনে রাখবে যে ফাই মানে যেটা হচ্ছে, যেটা শূন্য সেট যেটাকে বলছি, সেই সেটটা সমস্ত সেটের সাবসেট হয়ে থাকবে। শূন্য সেট মানে কি, সাবসেট মানে কি, সাবসেট মানে হচ্ছে যে বি ইজ এ সাবসেট অফ এ যদি হয়ে থাকে, বি ইজ এ সাবসেট অফ এ যদি হয়ে থাকে, তার মানে কি বি এর সমস্ত পদ এর মধ্যে থাকবে, বি এর সমস্ত পদ এর মধ্যে থাকবে। তাহলে ফাই যদি ফাই সমান যদি বি ধরি, তাহলে ফাই সমান যদি বি ধরি, তার মানে ফাইয়ের মধ্যে কে আছে, ফাইয়ের মধ্যে তো কেউ নেই, কোনো পদই নেই, শূন্য সেট তো, তাই জন্যই বলছি যদি এই সেটের মধ্যে কোনো রকম পদ না থেকে থাকে তাহলে তাকে শূন্য সেট বলা হয়ে থাকে। তাহলে ফাই ইকুয়াল টু যদি বি হয়ে থাকে, তার মানে কি ফাইয়ের মধ্যে এমন কোনো পদই নেই, তাহলে এমন কোনো পদ নেই এখানে, তাহলে ফাইয়ের মধ্যে তাহলে কি আমি সাবসেট মানেটা কি, সাবসেট মানে হচ্ছে যে সাবসেট মানে হচ্ছে যে ধর বি যদি সাবসেট হয়ে থাকে এর, তার মানে কি বি এর সমস্ত পদ এর মধ্যে থাকবে, তাহলে ফাইয়ের মধ্যে তো কোনো পদই নেই, তাহলে তার এমন কোনো পদ থাকবে না যেটা এর মধ্যে থাকবে না, একরকম ভাবে বলতে পারি। তাহলে ফাইয়ের মধ্যে এমন কোনো পদ থাকবে না, ফাই সেটের মধ্যে এমন কোনো পদ থাকবে না যেটা এর মধ্যে থাকবে না, এর মধ্যে থাকবে না, সেটা তো বলতে পারি আমরা। তাহলে বি এর মধ্যে যদি এক্সট্রা কোনো পদ থেকে থাকে যেটা এর মধ্যে নেই, তাহলে তো আমরা সাবসেট পাবো না, তাহলে তাই জন্যই বলছি ফাইয়ের মধ্যে তো কোনো পদই নেই, ফাইয়ের মধ্যে তো এমন কোনো পদ থাকবে না যেটা এর মধ্যে থাকবে না, তাই জন্য ফাইটা সমস্ত সেটেরই সাবসেট হয়ে থাকে, তাহলে ফাইটাও এখানে এ সেটের সাবসেট হয়ে থাকে। তাহলে এই যে সেটটা এ সেটের কতগুলো সাবসেট পেলাম, তাহলে ফাই একটা পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, তারপরে 1 2 পেলাম, তারপরে 1 3 পেলাম, তারপরে 2 3 পেলাম, তারপরে এ নিজে পেলাম। তাহলে কতগুলো সেট হয়ে থাকলো, কতগুলো সাবসেট হয়ে থাকলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা হয়ে থাকলো, 8টা পদ থাকলো। তাহলে তার মধ্যে তাহলে সমস্ত সাবসেটগুলোকে নিয়ে যে সেটটা গঠন করছে সেটাকে বলছে পাওয়ার সেট। আর পাওয়ার সেটের কতগুলো এলিমেন্ট থেকে থাকবে, একটা সেট, একটা যদি সেট এ, যেমন সেট এ সেটে যদি 3টে পদ থেকে থাকে, এ সেটে যদি 3টে পদ থেকে থাকে, তাহলে পাওয়ার সেটে কতগুলো পদ থাকবে না 2 টু দি পাওয়ার 3 থেকে থাকবে, 2 টু দি পাওয়ার 2 কিউ থেকে থাকবে, সরি 2 টু দি পাওয়ার 3 নয়, 2 কিউ থেকে থাকবে, মানে 8টা পদ থেকে থাকবে। এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলার প্রমাণটাও আছে নিচে করে দেওয়া, কিন্তু এই যে প্রমাণটা করে দেওয়া আছে সেটা কম্বিনেশন দিয়ে করে দিয়েছে, মানে বিন্যাস সমবায় চ্যাপ্টারটা যখন পড়াবো তখন তোমরা নিজেরাই করতে পারবে যে এটা কি করে করেছে এরা, এখন কিছুই বুঝতে পারবে না এই প্রমাণটা সম্বন্ধে তোমরা। তাহলে যদি বলে দেয় যে এ একটা সেট, এ সেটের পদ সংখ্যা মানে এগুলোকে পদ বলা হয় 1 2 3, এখানে কটা পদ আছে, 1টা 2টো 3টে পদ আছে এখানে যদি n খানা পদ থেকে থাকে, তাহলে এর পাওয়ার সেটের পদ সংখ্যা কতগুলো হবে না, এর যে পাওয়ার সেট হবে সেটাকে পি এ নাম দ্বারা প্রকাশ করা হয়ে থাকবে, এবং এর পদ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n হয়ে থাকবে, 2 টু দি পাওয়ার n হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার নেক্সট দিন পরে বাকিটুকু পড়ানো হয়ে থাকবে এবং এক্সাম্পল এবং এক্সারসাইজ সম্বন্ধে বলা হয়ে থাকবে। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়ো, ভালো করে তোমরা এই টপিকটা ভালো করে পড়ো, যেটুকু পড়ালাম সেটুকু ভালো করে পড়ো, এবং পরের দিন আরও তাহলে ভালো বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই থেকে থাকুক,
আবার নেক্সট দিন হবে।